ব্রহ্মানন্দ টেম্পল বা চান্ডী ব্রহ্মানন্দ থেকে বেরিয়ে এবার আমরা পাড়ি দিলাম বড়বুদুরের দিকে। বড়বুদুর কিন্তু যোগজাকার্তা শহর থেকে বেশ অনেকটা দূরে। এক্ষেত্রে বলে রাখি, আমরা যে ভুলটা করেছিলাম, আপনারা সেই দুটো তিনটে ভুল একেবারেই করবেন না। প্রথম পয়েন্ট হলো, বড়বুদুর এবং ব্রহ্মানন্দের টিকিট একসাথে কাটা যায়, কাটলে একটু সস্তা পড়ে, সেটা একসাথে কাটবেন। যদি আপনারা ঠিক করেন আমাদের মতো একই দিনে দেখবেন, এবার আসি একই দিনে দেখা যায় কি না। অবশ্যই যায়। একটা সময় বড়বুদুর মন্দির থেকে সানসেট এবং সানরাইজ দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যেত, কিন্তু এখন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আর সানরাইজ দেখতে দেওয়া হয় না, সানসেটটাও খুব লিমিটেড লোকজনকে দেখতে দেওয়া হয়, কিন্তু ব্রহ্মানন্দে সানসেট দেখতে দেওয়া হয়। আমরা যেহেতু আগেই ব্রহ্মানন্দ করে ফেলেছি, তাই আমরা এখানে এসে সেটা জানতে পারলাম যে টিকিট একসাথে কাটলে একটু ছাড় পাওয়া যেত। আর 2 নম্বর পয়েন্ট, বড়বুদুরেরও ব্রহ্মানন্দের মতো দুটো তিনটে ধাপ আছে। এখানে আবার প্রত্যেকটি ধাপের আলাদা টিকিট। তো এই যে সব থেকে সর্বোচ্চ ধাপের যে টিকিটটা, সেটা সোল্ড আউট ছিল আমরা পৌঁছানোর পর। আমরা ভেবেছিলাম ওখানে গিয়ে পেয়ে যাব। আমরা যে লোকাল লোকেদের সাথে কথা বলে গেছিলাম, তারা তাই বলেছিলেন, আপনারা আগে থেকে কোনো এজেন্টের মাধ্যমে টিকিট করিয়ে আসবেন। এই যে দেখুন, যেখানে গাড়ি আমাদের ড্রপ করলো, সেখান থেকে এরকম ছোট ছোট মিনি বাস বলুন বা ওপেন ভ্যান বলুন, গল্ফ কার্টের থেকে বেশ খানিকটা বড়, সেটায় চড়িয়ে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে মন্দির কমপ্লেক্সের কাছে। ওখানে গেলেই টিকিট পাবেন। ফার্স্ট লেভেলের যে টিকিটটা আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে 3,75,000 আইডিআর পার পারসন, বাচ্চাদের জন্য কম। এবার ওপরে ওঠার টিকিটটার টোটাল দাম ছিল 5 লাখ আইডিআর, বাট সোল্ড আউট হয়ে গেছিলো। আমরা অনেক হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করেও টিকিটটা পাইনি। এটা আমি আগে থেকে জানতাম না, কারণ আমি কোনো ইন্ডিয়ান ব্লগারের এই ব্লগ দেখিনি বড়বুদুর সম্পর্কে বা ব্রহ্মানন্দ সম্পর্কে বা যোগজাকার্তা সম্পর্কে। কোনো বাঙালি ব্লগারের তো দেখিনি, হয়তো আমরাই প্রথম করছি এটা। তো যদি আপনারা প্ল্যান করেন, এই টিকিটটা কেটে আসবেন। এই দেখুন, টিকিট আমাদের কাটা হয়ে গেছে, তার সাথে যথারীতি 1 বোতল করে জল দিয়েছে। আমরা এখান থেকে টিকিটটা দেখিয়ে ঢুকে পড়লাম। 9ম শতকে শৈলেন্দ্র রাজবংশ তৈরি করেছিলেন এই বড়বুদুর। বড়বুদুর কিন্তু পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ মন্দির বা বৌদ্ধ স্তূপ, বৌদ্ধদের খুব বড় পীঠস্থান এটা। এবং এতদিনে আপনারা সবাই জেনে গেছেন, বুদ্ধদেব আমাকে ভারী টানেন। মনটা খুব খারাপ ছিল ওপরের টিকিট না পাওয়ায়, কিন্তু তারপর নিজেকে বোঝালাম যে কপালে যদি থাকে, বুদ্ধদেব যদি চান, আমি আবার আসবো। অপূর্ব সুন্দরী কমপ্লেক্স, এবং যোগজাকার্তায় কিন্তু বেশ গরম। যা আমি বুঝেছি, মোটামুটি এখানে উইন্টার বলে তেমন কিছু নেই। দুটো রেনি সিজন আছে, জুন জুলাইতে একটু বৃষ্টি পড়ে, আবার গিয়ে ডিসেম্বর জানুয়ারিতে একটু বৃষ্টি পড়ে, বাকিটা গরমই গরম। দেখুন, এখানে গ্রুপ করে করে লোকে ছবি তুলছে। এখানেও ওই 10,000 আইডিআর করে ছাতা ভাড়া পাওয়া যাচ্ছিল, তো এবার আমরা একটা ছাতা নিলাম। সোজা সিঁড়ি দিয়ে উঠে যাওয়া যায়, কিন্তু আমার বাবা হঠাৎ দেখলেন সাইডে এরকম একটা স্লোপ করা পেভ ওয়ে করা আছে, ভাবলাম সেটা দিয়ে উঠি। কত আম গাছ, আর তাতে আম ফলে আছে, বিভিন্ন রকমের ফুল ফলে আছে। এই যে চলে এসেছি আমরা 2nd লেভেলে, যেখানে অবধি আমাদের টিকিট ছিল, গ্রাউন্ড লেভেল যেটার নাম। মাঠটা তো খোলা ছিলই, তার সাথে এখানে দেখুন সব কিছু বলা আছে। এবং ইন্দোনেশিয়াতে বুদ্ধদেবকে বোধিসত্ত্ব বলা হয়, মানে বোধিসত্ত্ব। আমি এর আগে ভিয়েতনাম গেছি, গোটা ভিয়েতনাম বুদ্ধদেবকে অমিতাভা বলে, কিন্তু জবদ্বীপে বা জাভায় ওনার নাম বোধিসত্ত্ব। এই দেখুন, 9ম শতকের প্রাচীন বুদ্ধ মন্দির, সারা পৃথিবীর সব থেকে বড় বুদ্ধ মন্দির। কি তার অপূর্ব কারুকার্য! ভেতরে না ঢুকতে পারার অসীম দুঃখ থাকা সত্ত্বেও ভাবলাম, এসেছি যখন, আপনাদের যখন কথা দিয়েছি সবটা দেখাবো, তাই যতটা আমার আয়ত্তে আমি আপনাদের ভালো করে দেখাই। কি অপূর্ব সুন্দর লাগছিল। ওপর থেকে লোকে নেমে আসছে, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তাদের দেখে একটু হিংসেও হচ্ছিল। কিন্তু অনেক চেষ্টা চরিত্র করেও আমরা টিকিটটা পেলাম না। তাই বারবার বলছি, আসার আগে দেখবেন বিভিন্ন এজেন্টরা দেন এই টিকিট,
তাদের মাধ্যমে টিকিটটা কেটে আসবেন। এখন বাজছিল বেলা ওই 4:30 মতো। তো 5টার পর আর বড়বুদ্দুরই বলুন, ব্রহ্মানন্দী বলুন, কোথাও এন্ট্রি করতে দেওয়া হয় না। আমি যতটুকু শুনলাম 5টা থেকে 5:30টার মধ্যে বড়বুদ্দুরের সব দর্শনার্থীদেরও বের করে দেওয়া হয়। যদিও ব্রহ্মানন্দে আপনি একবার যদি 5টায় ঢুকে পড়েন, ওখানে একটা রামায়ণা প্রোগ্রাম হয়, সেটা দেখতে পারেন 6টা 6:30 অবধি, এবং তার ফলে অটোমেটিক্যালি আপনারা সানসেটটাও দেখতে পারেন ওই একই টিকিটে। তো আপনারা যদি প্ল্যান করেন আসবেন, তাহলে একই দিনে করলে আগে প্রথম হাফে বড়বুদ্দুর আসুন, একসাথে দুটো টিকিট কাটুন, একটু কম পড়বে দাম, আর তারপর চলে যান ব্রহ্মানন্দে। আমার মনে হয় হয়তো আগে ভাগে এলে টিকিট পেলেও পেতে পারেন, কিন্তু ওই রিস্ক নেবেন না। এত কষ্ট করে এত দূর থেকে এসে এত বোকামি করেছি আমি, মানে হাত কামড়াতে ইচ্ছে করছে। যাই হোক, যা দেখলাম সেটাও কিচ্ছু কম নয়। দেখুন আমাদের আবার ফেরত নিয়ে যাওয়ার জন্য বাস চলে এসেছে। এই বাসে উঠে আমরা চলে যাব আমাদের গাড়ির কাছে। গাড়ির প্রসঙ্গে বলি, এর আগেও বলেছিলাম এখানে গ্র্যাব আর গোজেক ক্যাব দুটোই খুব চলে। তো আমরা গোজেক বুক করেছিলাম এবং আমাদের গোটা দিনের জন্য ভাড়া নিয়েছিল ওই 4,000 টাকার কাছাকাছি ইন্ডিয়ান রুপিসে। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম আমাদের যে ভিলা তার দিকে, কারণ আজকেই আমাদের শেষ রজনী যোগজাকার্তায়। এরপর আমরা বেরিয়ে যাব বালির দিকে। যোগজাকার্তা থেকে বালি যাওয়ার সবথেকে সহজ উপায় ফ্লাইট আপনি একটু আগে থেকে হাতে সময় নিয়ে কাটলে সস্তায় পাবেন। আদারওয়াইজ কিন্তু ডোমেস্টিক ফ্লাইট ইন্দোনেশিয়ায় ভীষণ কস্টলি। আমি জানি না কেন, মানে ডোমেস্টিক ফ্লাইটের থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট আপনার সস্তা পড়বে। তো এখন আমরা ফিরে চলে এসেছি আমাদের ভিলায়। হয়ে গেছে পরের দিন সকালবেলা। আগের দিন রাত্রে এত টায়ার্ড ছিলাম, কিচ্ছু রেকর্ড করতে পারিনি। এত সুন্দর ভিলাটা ছেড়ে চলে যাওয়ার আগে একবার কোনা দেখে নিচ্ছি। জীবনে হয়তো আর কোনো দিন আসা হবে না, কিন্তু যদি কোনো দিন যোগজাকার্তায় আসি, আমি এখানে আরেকবার নিশ্চয়ই আসবো। এটা একটা এয়ারবিএনবি ছিল, এটার নাম ছিল আয়ারা ভিলা। যদি আপনাদের কারোর দরকার হয় আমাকে বলবেন, আমি নিশ্চয়ই ইনবক্স করে দেব। এবং মালিকের নাম ছিল ফেব্রি। আর এই কাশফুলের মতো ফুলটা আমাদের হ্যাপিনেস আরও বাড়িয়ে দিয়েছিল। নুডল আর ডিম সেদ্ধ খেয়ে আমরা ঝটপট বেরিয়ে পড়ব, কারণ আমাদের এখন যেতে হবে স্টেশনে। আমাদের কাছে কোনো কনফার্ম টিকিট নেই। এই ভুলটাও আমরা করেছি, সেটাও আপনারা করবেন না। এখানে পৌঁছে আগেভাগেই টিকিট কেটে নেবেন। অ্যাকচুয়ালি এই ভুলটা আমাদের ইচ্ছাকৃত নয়। এখানকার লোকেরা ভীষণ ভালো, খুব হেল্প করতে চায়, কিন্তু ওনাদের না প্র্যাকটিক্যাল বুদ্ধিটা একটু কম। তো এখানকার লোকের কথা শুনে চলবেন না। আমরা দুবারই ঠকেছি। প্রথম দিন আমাদেরকে যখন আমরা টিকিট কাটতে এলাম যে ফেরার টিকিটটা দিয়ে দিন, বলে না কাটতে হবে না, আপনারা পেয়ে যাবেন, আর আপনারা বাস দেখুন না, বাস পেয়ে যাবেন। তারপরে আমাদের যে গোজেকের ড্রাইভার ছিল তাকে বললাম, বাস টার্মিনাস বুক করলাম। বাস টার্মিনাসে তিনি নিয়েও গেলেন বাসের। আমি টিকিট কাটতে যাব, উনি বললেন এত টাকা দিয়ে কেটো না, তুমি অনলাইন কেটো। এবার প্রবলেমটা হচ্ছে আমি তো আমার সিম কার্ড কলকাতা থেকে মানে ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে আসিনি, ফলে অনলাইন পেমেন্ট করার আমার কাছে কোনো অপশান ছিল না। আমি তাও ভেবেছিলাম কোনো বন্ধুর দ্বারা করে নেব, কিন্তু যতক্ষণ আমি অনলাইনে গেলাম দেখলাম বাস সোল্ড আউট। তখন কি করব? আবার ভাবলাম সকালে স্টেশনে এসে ট্রেনে টিকিট কাটবো। সকালবেলা এই যে টুগু স্টেশন, এখানে পৌঁছে জানলাম যে ডিরেক্ট ট্রেনটা আছে সেটা যায় এখান থেকে কেটাপাং হচ্ছে যাওয়ার একদম মানে শেষতম বিন্দু, যেখান থেকে আপনাকে ফেরি নিয়ে যেতে হবে বালি। ফেরি পার করলে আপনি পৌঁছে যাচ্ছেন বালি। সেখান থেকে আবার আপনি গাড়ি বাস কিছু নিয়ে কুটা যেতে পারেন, উবুর যেতে পারেন, দেন পাসার যেতে পারেন। কিন্তু সেই ট্রেনটা সোল্ড আউট। কী করব? তো ভেঙে যাওয়ার অপশান ছিল। তো আমরা ফার্স্ট ট্রেনের টিকিটটা নিলাম, যেটা যাবে এখান থেকে সুরাবায়া বলে একটা জায়গা, এবং সেখানে ইকোনমিক ক্লাসের টিকিট ছিল না, আমাদেরকে বলা হলো এক্সিকিউটিভ ক্লাস। সেটাও যথেষ্ট সস্তা ছিল, সেটা ছিল 3.5 লাখ আইডিআর পার হেড। তো এই হিসেবটা আপনারা করে নেবেন একটু, কনভার্সনটা। তো এই দেখুন এখানে স্টেশনেও খুব সুন্দর জল ভরার জায়গা আছে, আর সেই আমাদের আদি অকৃত্রিম বিসলেরির বোতল। শুধু জল ভরা জায়গা নয়, বাচ্চাদের খেলাধুলোর জায়গাও আছে। এরকম একটা ইকোনমিক্যালি ভারতবর্ষের থেকেও পিছিয়ে পড়া দেশের উন্নতি দেখে অবাক হয়ে যেতে হয়। আর এটা হলো মুসাল্লা বা মুশেলা, যেটাই ওনারা বলেন,
এখানে নামাজ পড়ছেন, ওখানে ওয়াজু করছেন, সেগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। এই দেখুন ইন্দোনেশিয়ান মালগাড়ি। তো আমরা এখন অপেক্ষা করছি আমাদের ট্রেনের। কাতারে কাতারে লোক স্টেশনে বসে আছে, প্রচুর চার্জিং পয়েন্ট, প্রচুর ফ্যান। আপনি যদি চান মাসাজ চেয়ারে গিয়ে বসতে পারেন টাকা দিয়ে। এই হলো আমাদের ট্রেন, যেটা আমাদের নিয়ে যাবে সুরাবায়া অবধি। সুরাবায়া ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল সিটি ইন ইন্দোনেশিয়া। তো ট্রেনটা কি অপূর্ব সুন্দর দেখুন, সত্যি এক্সিকিউটিভ ক্লাস, মানে এতটা লেগ স্পেস তো ফ্লাইটেও দেয় না। বিজনেস ক্লাসে হয়তো দেয়, আমি জীবনে চলিনি বাপু, গরিব মানুষ সারা জীবন শুধুই ইকোনমি ক্লাস, তাও লো কস্ট এয়ারলাইনের। একটিবার মাত্র আমি থাই এয়ারওয়েজ চড়েছি। আমাদের সামনে সহযাত্রীর মুখটা কি কিউট না? এই দেখুন, এখানে সাইডে যে হাতলটা আছে সেখান থেকে এরকম সুন্দর করে একটা ট্রে বেরিয়ে আসছে, যেই ট্রেতে আমি খাবার দাবার রেখে খাবো। আপনাদের দেখানোর জন্য আমি আরেকবার বের করলাম, এটা আমি সত্যিই জানতাম না এরকম আছে। লেগ স্পেসটা এত ভালো, এটায় বসে এত আরাম, কি বলবো। প্রত্যেকটি সিটের সাথে দুটি করে দেওয়া আছে। এই দেখুন, এটা আমাদের প্যান্ট্রি এরিয়া, আগে ট্রেনেও দেখিয়েছিলাম। ওখানে বসেই খাওয়া দাওয়া করতে পারেন। আরেকটা দারুণ ইন্টারেস্টিং জিনিস ছিল, যেটা হলো ভিস্তাডোম, মানে চেয়ারগুলো পুরোপুরি 180 360 ডিগ্রি ঘুরে যায়, যেটা আমি আর তুলতে পারি। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। সুরাবায়া থেকে বাকি পথটা নয় পরের ভিডিওতে দেখব। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আমায় প্রথমবার দেখলে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন।